এই যে দেশের জন্য ভালো করাটা আকাঙ্ক্ষা, এটা আমার ধারণার বাইরে একটা বিষয় ছিল। সেই জন্য আমরা ব্যতিক্রম ভাবে শুধুমাত্র সৎ, শিক্ষিত, সাহসী, দেশপ্রেমিক, নিঃস্বার্থবান মানুষদেরকে নিয়ে পথ চলবো। এতে যদি 10 জন মানুষ আমরা পাই, আমরা তাদেরকে নিয়ে পথ চলবো। তবে এটা ঠিক, আমাদের এই বাছাইকৃত 10 জন মানুষ যদি সংসদে যান, তাদেরকে বাংলাদেশ কখনো দেখেনি। এরকম সৎ, সাহসী, শিক্ষিত, দেশপ্রেমিক মানুষ বাংলাদেশ কোনোদিনই দেখেনি, এটা আমি নিশ্চিত করতে পারি ইনশাআল্লাহ। 53 বছরের রাজনৈতিক ইতিহাস একটা দেশের জন্য খুব বড় কিছু নয়, কিন্তু খেয়াল করুন 10-12 বছর পর পর কি ভয়ানক আন্দোলন, কি ভয়ানক গণ অভ্যুত্থান, বিপ্লব হচ্ছে। রাজনৈতিক দলগুলি যখন ক্ষমতায় আসে বাংলাদেশে, ভূমিধস বিজয় যেটাকে বলে ল্যান্ডস্লাইড ভিক্টরি নিয়ে আসে, কিন্তু মেয়াদ পার হওয়ার আগে অপমানকর অবস্থায় লক্ষণ সেনের দরজা দিয়ে পালিয়ে যায়। আমাদের অনেক শীর্ষ নেতা নেত্রী দেশে থাকতে পারছেন না, দেশ থেকে ভাগতে হয়েছে, পালাতে হয়েছে। এইভাবে আর কতদিন? এখানে কি শিক্ষিত সব ভালো মানুষের কিছু করার নেই? দার্শনিক প্লেটো বলেছেন, রাজনীতি না করার শাস্তি হলো তুমি তোমার চেয়ে নিচু এবং অযোগ্যদের দ্বারা শাসিত হবে। আমার এখন সংশয় হয় প্লেটো কিভাবে 2.5 বছর আগে বাংলাদেশের এই দৃশ্যপট চিন্তা করেছিলেন। আমাদের সমস্যা কি? আমরা বেহেশত চাই কিন্তু মৃত্যুকে ভয় পাই। আমরা আদর্শ কল্যাণকামী বাংলাদেশ চাই, রাজনীতিক উটকো ঝামেলা মনে করি। বাংলাদেশ যখন চরম অরাজকতা, অস্থিরতার ভিতর দিয়ে যাচ্ছে, তখন আমাদের দেশের তথাকথিত শিক্ষিত মানুষ, হয়তোবা তারা সৎ, দেশপ্রেমিক, তারা সেফ প্লে করছেন, নিরাপদ খেলা খেলছেন। আগুন লাগলে, লোকালয়ে আগুন লাগলে মসজিদ, দেবালয় কিন্তু রক্ষা পায় না। আর শয়তান তখনই জয়োল্লাস করে যখন সমাজের ভালো মানুষরা নীরবতা পালন করে। উইলিয়াম শেক্সপিয়ারের একটা কথা আছে, দোজখ শূন্য হয়ে গেছে, কেননা সব শয়তান এখন পৃথিবীতে। বাংলাদেশের বেশিরভাগ রাজনীতিবিদের আয় নিয়ে জনগণের প্রশ্নের শেষ নেই। ছাত্র জনতার জুলাইয়ের অভ্যুত্থানের জাতিকে এক অভূতপূর্ণ সময় এবং সুযোগের মুখোমুখি করে দিয়েছে। এরকম অরাজনৈতিক সুযোগ আমরা ইতিপূর্বে কোনোদিনে পাইনি। আজকে আমরা এত বড় একটা মিটিং করবো, ঘোষণা করবো, আর যাওয়ার পরে গোয়েন্দা সংস্থা আমাদেরকে তুলে নিয়ে যাবে না, এমন ঘটনা কিন্তু বাংলাদেশ কখনো ঘটেনি। জানি না আজকেও ঘটে, অবাক হওয়ার কিছু থাকবে না। আশা করি আমরা সবাই এই দিকে নিরাপদ থাকবো। যদি আন্দোলনের ফল বেহাত হয়ে যায়, তাহলে যে 11 বছর যে শিশু, তার কাছে কি আমরা উত্তর দিব? বা ভবিষ্যৎ প্রজন্ম যখন বলবে, আমাদের সন্তান, আমাদের পুত্র প্রপুত্র যারা আসবে, তাদের কাছে আমরা কি জবাব দেব? এজন্যই আমরা মনে করছি যে প্রবীণদের দিক নির্দেশনা অত্যন্ত প্রয়োজন নবীনদের ভবিষ্যৎকে সুরক্ষা করার জন্য। আমাদের জাতীয় জীবনে এরকম সুযোগ অতীতে গত 53 বছরও কখনো আসেনি। ফেসবুকে একটি পোস্ট আমার অত্যন্ত হৃদয় কেড়েছে। সেখানে একজন প্রবীণ লিখেছেন, আমরা ব্যর্থ, আগামী প্রজন্মকে এক ভয়াবহ বিপদে ফেলে যাচ্ছি, কেননা চারিদিকে শুধু ফেরেশতা আর ফেরেশতা। একটি কল্যাণকর রাষ্ট্র গঠনের 4টা অধ্যায় থাকে। ভারতের সাবেক রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম তার ইগনাইটেড মাইন্ড একটা বই আছে, সেখানে বলেছে প্রথম পর্ব হচ্ছে অ্যাথলেট পর্ব, ক্রীড়াবিদ, সেখানে সবাই ক্রীড়াবিদের মতো পরিশ্রম করতে হবে। দ্বিতীয় পর্ব হচ্ছে যোদ্ধা পর্ব, সৈনিক যেন বুঝে শুনে কোথায় দৌড়ায়, কোথাও হাঁটে, কোথাও মাটির নিচে গর্ত করে অবস্থান নেয়। তৃতীয় পর্ব হচ্ছে বিগ ব্রাদার পর্ব, এখানে সহকর্মিতা, প্রতিবেশী। চতুর্থ পর্ব হচ্ছে রিয়ালাইজেশন, বিশ্ব ভ্রাতৃত্ব, সার্বজনীন ইত্যাদি। এই 3টি পদ্ধতিতে পৃথিবীর 3টা দেশ গড়ে উঠেছে, জাপান, সিঙ্গাপুর এবং মালয়েশিয়া। লক্ষ্য করুন, এই 3টা দেশে এমন নেতৃত্ব ছিল, লি কুয়ান সিঙ্গাপুর, হিরোহিতো জাপান, মাহাথির মোহাম্মদ মালয়েশিয়া। এই 3 জন নেতৃত্ব না থাকলে দেশগুলি কিন্তু এভাবে উঠে আসতে পারত না। আমার প্রশ্ন হলো, 18 কোটি মানুষের মধ্যে কি আমরা এরকম একজনের নেতা পাবো না? যদি এইরকম মঞ্চে দাঁড়িয়ে
একজন নেতা 5, 10, 20, 25 বছরের বাংলাদেশকে দেখতে না পারে, তার এই মঞ্চে দাঁড়ানোর কোনো যোগ্যতা নাই। আমাদের যারা শিক্ষিত এবং যাদের অর্থ আছে তারা রোম শহরে ঘুরতে যেতেই পারেন। ইংরেজিতে একটা কথা আছে, যখন আপনি রোমে যাবেন তখন রোমান হয়ে যাবেন। কিন্তু সেখানে একটি কথা আছে, রোম যখন চলছিল নিরো তখন বাঁশি বাজাচ্ছিল। রোম পুরো ছারখার হয়ে যাচ্ছে, কিন্তু নিরো শাসক মনের আনন্দে বাঁশি বাজা যাচ্ছে। আমাদের অনেক শিক্ষিত মানুষ এখন নিরোর ভূমিকা আছে। আগামী প্রজন্মের নিরাপত্তার জন্য এই সব শিক্ষিত সব দেশপ্রেমিক মানুষকে রাজনীতিতে আনতেই হবে, এর কোনো বিকল্প নাই। 24শে বিপ্লবের সময় একটা পুলিশ কর্মকর্তা তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বলেছিলেন, একজন গুলিবিদ্ধ হয়, বাকি আর কেউ সরে না। আমাদের সন্তানরা আমাদের কি শিখিয়ে গেল? অধ্যাপক সলিমুল্লাহ খানের একটি কথা আমাকে দারুণভাবে কষ্ট দেয়, যে একটি নষ্ট ঘড়িও দিনে 2 বার সঠিক সময় দেয়। সেখানে আমাদের 5 দশকের যে বাংলাদেশ